নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি স্বনামধন্য একজন চিকিৎসক ওয়েন্ড্রিল ভৌমিকের লেখা ডায়েরি, তার জীবনের রোজ নামচা। তিনি একজন স্বনামধন্য লেখকও বটে। উনি চমৎকার গল্প লেখেন। তার লেখা কিছু গল্প আমি আজকে আপনাদের পড়ে শোনাচ্ছি। গল্পগুলো যদি ভালো লাগে প্লিজ 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 একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। লাইক এবং কমেন্টসের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প। ডাক্তার ওয়েন্ড্রিল ভৌমিকের লেখা ছোট্ট ছোট্ট কয়েকটি গল্প। প্রথম গল্প, ভালোবাসা। মানুষকে দেখে বোঝা দায় তার ভিতরে কি আছে। এক একজন আছে বেশ ঝকঝকে চেহারা, বুদ্ধিদীপ্ত কথাবার্তা, অথচ ভালো করে চেনাশোনা হওয়ার পর বোঝা গেল যে তার ভেতরের মনটা মোটেও সুবিধেজনক নয়। ষড়রিপু দখল করে রেখেছে সেটা। অন্যদিকে শান্তশিষ্ট চেহারার মানুষটিকে প্রথমে পাত্তা দেওয়ার মতো মনে না হলেও আস্তে আস্তে বোঝা যায় সন্নিগ্রহী মানুষটির গুণের শেষ নেই। অতলান্ত ভালোবাসার জালে সে যখন জড়িয়ে ফেলে, সেই জাল কেটে সহজে বের হওয়া যায় না, বেরোনোর ইচ্ছেও করে না। মানুষ নিয়েই আমার কারবার। সারাদিন মানুষই দেখি এবং রোজই আশ্চর্য হয়ে যাই। সেরকমই একের পর এক রোগী নয়, মানুষই দেখছিলাম বাড়ির খুপড়িতে। খুপড়ির শেষ দিকটা বড্ড দীর্ঘ হয়ে যায়। বারবার পার্থকে জিজ্ঞেস করি, আর কতজন? পার্থ প্রতিবারই একই জবাব দেয়, এই তো ডাক্তারবাবু, প্রায় হয়ে এসেছে। তারপর দরজা দিয়ে মাথা বাড়িয়ে বলে, বাইরে টোটোয় একজন পেশেন্ট রয়েছে, 2 পা প্যারালাইসিস, হাঁটতে পারে না, একটু দেখে আসতে হবে। রাস্তায় নেমে দেখি এখনো বেশ ভিড়। রেগে পার্থকে বললাম, এই তোমার প্রায় হয়ে আসা? পার্থ বলল, আসলে রোগী দেখার সময় আপনার মনোবল ভাঙতে চাই না। টোটোর কাছে গিয়ে দেখি 2 জন বসে আছেন, একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা। 2 জনের বয়সই 80-র কাছাকাছি। তাদের দেখে আমার মনোবল আরও ভেঙে গেল। চেহারা দেখে যা বোঝা যাচ্ছে, 2 জনের শরীরে অসংখ্য রোগ, ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্টের অসুখ, এগুলো তো শিওর আছে। কাগজপত্র ঘাঁটলে আরও কত কি বেরোবে ভগবানই জানেন। বৃদ্ধের 3-4 দিন ধরে জ্বর আর কাশি, একেবারেই ঝিমিয়ে গেছেন। বুকে স্টেথো বসালাম, দিব্যি সপ্তসুর শোনা যাচ্ছে। বললাম, এনার অবস্থা তো ভালো নয়, কবে থেকে এমন ঝিমোচ্ছেন? বৃদ্ধা বললেন, নাড়ু এমনিতেই ঝিমিয়ে থাকে, ওর মাথায় ডিফেক্ট আছে, অনেকগুলো নার্ভের ওষুধ খায় তো, এই দেখুন ওর সব পুরনো প্রেসক্রিপশন। বলেই তিনি আমার হাতে একতাড়া কাগজ গুজে দিলেন। বাহ, বৃদ্ধার বয়স হলে কি হবে, বেশ আধুনিক। নিজের স্বামীকে নাড়ু বলে ডাকছেন। একগাদা পুরনো প্রেসক্রিপশন আর নানা রকম রিপোর্টের তাড়া নিয়ে কাকে ধরানো যায় ভাবছি। হঠাৎ পেছন থেকে একজন বলে উঠল, ডাক্তারবাবু, কুলপি খাবেন? এই কুলপিওয়ালা আমাদের রান্নার দিদির কিরকম একটা ভাই হয়। রোজ চেম্বারের শেষে এর কাছ থেকে আমরা গোটা 4 করে কুলপি খাই। আমি রেগে মেগে বললাম, হ্যাঁ, এটা কি কুলপি খাবার সময়? তোমার একটা বিচার বিবেচনা নেই? এই নাও ধরো। বলে কুলপিওয়ালার হাতেই সব কাগজপত্র ধরিয়ে বৃদ্ধাকে বললাম, কি হয়েছে এবার ভালো করে বলুন তো। বৃদ্ধা বললেন, আপনি কুলপিকে নিতে পারেন, আপনার যা মেজাজ গরম হয়ে রয়েছে, কথা বলতেই ভয় লাগছে। পেছন থেকে একজন রোগী জামা ধরে টানলেন, ডাক্তারবাবু, ইসিজিটা একটু দেখে দিন না, দোকান খুলে এসেছি। অনেক কষ্টে রাগ চেপে বললাম,
আপনি দয়া করে দোকান বন্ধ করে আসুন। বৃদ্ধা মহিলা বললেন, আপনি নাড়ুকে দেখে নেন, আমি হাঁটতে পারি, চলুন, আমি ভেতরেই যাচ্ছি। খুপড়িতে ঢুকে আগের প্রেসক্রিপশন দেখে বললাম, আপনার স্বামীর তো অনেক রোগ। বৃদ্ধা বললেন, কে আমার স্বামী? ওই যে যাকে নাড়ু বলে ডাকলেন। বৃদ্ধা হাসি মুখে বললেন, যা, আপনি যে কি বলেন ডাক্তারবাবু, নাড়ু তো আমার ভাই, আমার বর কবেই স্বর্গে গেছেন। ও সরি, আমি একদম বুঝতে পারিনি। আসলে ওনাকে দেখে আপনার চেয়ে অনেক বয়স্ক বলে মনে হয়। ওনার পায়ের জোর চলে গেছে কবে থেকে? 71 সালে। সে কি, এত আগে? এখন ওনার বয়স 74। তাহলে তখন তো ওনার বয়স ছিল 21। এত কম বয়সে হয়েছিল কি কোনো দুর্ঘটনা? বৃদ্ধা বললেন, দুর্ঘটনাই বটে। পুলিশের মার খেয়ে ওর নির্মাঙ্গ অসাড় হয়ে গিয়েছিল। যুক্তফ্রন্টের বন্দি মুক্তির সময় জেল থেকে ছাড়া পায় বটে, কিন্তু ততদিনে পুলিশের অত্যাচারে শুধু শারীরিক নয়, নানান রকম মানসিক সমস্যাও শুরু হয়ে গেছে। আমি বললাম, দুঃখিত, আমি বুঝতে পারিনি। বৃদ্ধা বললেন, তুমি দুঃখিত পরে হয়েও বাবা, আগে টপাটপ ওষুধ লিখে দাও, যাতে 2-3 দিনেই নাড়ু সুস্থ হয়ে যায়। আর আমাকে একটু ঘুমের ওষুধ লিখে দাও না বাবা, না হলে নাড়ুর চিন্তায় আমার রাত্রে ঘুম হয় না। আমি বললাম, বাড়িতে আর কেউ নেই? আর কে থাকবে? শারীরিক আর মানসিকভাবে পঙ্গু মানুষের কি কেউ থাকে বাবা মা ছাড়া? তা তারাও অনেকদিন স্বর্গে গেছেন। আর আপনি, আপনার তো নিজের লোকজন আছে? হ্যাঁ, তা তো আছে। 2 ছেলে আছে, দুজনেই পড়াশোনায় ভালো, দুজনেই বর্ধমানে বাড়ির কাছাকাছি চাকরি করে। তাহলে কি তাহলে? কেন আমি ছেলেদের ছেড়ে নাড়ুর কাছে পড়ে আছি? তুমি যা ভাবছো তা নয় বাবা, আমার ছেলেরা যথেষ্ট ভালো, আমাকে ভক্তি শ্রদ্ধা করে। আমি চুপ করে রয়েছি দেখে উনি বললেন, আমি নাড়ুর কাছে দিদি নই, আমি ওর মা। আর মা কাকে সবচেয়ে বেশি আগলে রাখে জানো? তার সবচেয়ে দুর্বল সন্তানকে। নাড়ু পড়াশোনায় খুব ভালো ছিল, অঙ্কে অনার্স করতে করতে পড়া ছেড়ে নকশাল রাজনীতিতে ঢুকে গেল। সে সময়টা টানা 8 মাস ওর কোনো খবর পায়নি। পুলিশ এসে নিয়মিত বাড়িতে ঝামেলা করত। শেষে একদিন ওকে না পেয়ে আমাকেই তুলে নিয়ে গেল। নাড়ু কোথা থেকে খবর পেয়েছিল জানি না, কিন্তু সেদিনই আমাকে বাঁচানোর জন্য ও আত্মসমর্পণ করে। খুন হতে পারে জেনেও ইতস্তত করেনি। যে আমায় এতটা ভালোবাসে, তাকে আমি কি করে অসহায় অবস্থায় ছেড়ে দেব? আপনার বাড়িতে সমস্যা হয়নি? যতদিন হাজব্যান্ড ছিলেন আমার নিজেরই একটু ইতস্তত লাগতো। বাপের বাড়ি শ্বশুর বাড়ি করতাম, তবে উনি বড় ভালো মানুষ ছিলেন। বরাবর বলতেন, নাড়ুর তোমাকে আমার চেয়ে বেশি প্রয়োজন। তখন ভাইকে মাঝে মাঝেই বর্ধমানে নিয়ে গিয়ে রাখতুম। ছেলেরা স্বাবলম্বী হওয়ার পর উনি হঠাৎ চলে গেলেন। তারপর থেকেই এখন বাপের বাড়িতে থাকি, দিদি ভাই মিলে দিব্যি আছি। বৃদ্ধা চলে যাবার পর কেমন আচ্ছন্ন লাগছিল। একজন মেধাবী ছেলে নকশাল রাজনীতিতে জড়িয়ে নিজের জীবনটাকে পুরোপুরি নষ্ট করেছেন। তার জন্য তাকে করুণাই করা উচিত, কিন্তু করুণার বদলে হতভাগ্য মানুষটিকে আমার হিংসেই হচ্ছে। সারা জীবন মানুষটি দিদির যে ভালোবাসা পেয়েছে, সেই আশ্চর্য ভালোবাসা কয়জনের ভাগ্যে জোটে? দ্বিতীয় গল্প, তবু অনন্ত জাগে। লেখক ওয়েন্দ্রিল ভৌমিক। রাতের চেম্বারে শেষ রোগী দেখে মাঝে মাঝে ঘুরতে যেতে ইচ্ছে করে, কিন্তু সব ইচ্ছে তো পূরণ হয় না। কাল ভোর 6:30টায় আবার মেডিকেল ক্যাম্প, আবার সেই রোগীদের লম্বা লাইন।
তবু স্কুটার নিয়ে বাড়ির উল্টো দিকের রাস্তা ধরি। অন্তত আধ ঘন্টা নিজের মতো করে কাটাবো। তবে নিজের মতো কাটানো অত সোজা না। মাসখানেক হলো চারিদিকের রাস্তা খোঁড়া, ধুলোয় ধুলোয় দম বন্ধ হয়ে যাচ্ছে, চাকার তলায় কুচি পাথর। একটু অন্যমনস্ক হলেই স্কুটার নিয়ে রাস্তায় গড়াগড়ি খেতে হবে। বেশ কিছু দূর গিয়ে স্কুটার থামালাম। এত রাতেও ফাঁকা রাস্তার ধারে একটা চায়ের দোকান খোলা। টিমটিমে হলুদ ফিলামেন্টের বাল্ব জ্বলছে, সামনে কতগুলো কাঠের বেঞ্চি। এখানে বসে এক কাপ চা আর একটা সিগারেট, ব্যাস আজকের মতো আমার বেড়ানো কমপ্লিট। বেঞ্চে বসে মোবাইল অফ করলাম। সারাদিনে এই সময়টুকু কেবল আমার, শুধুমাত্র আমার। এই সময় কোনো ফোন আমি ধরতে চাই না। চেঁচিয়ে বললাম, চা হবে? অন্ধকার দোকানের ভিতর থেকে একজন বললেন, একটু বসেন, বানায় দিচ্ছি, দুধ নাই কিন্তু। এই আবছা আলোয় আরেকজন বেঞ্চে বসে সকালের বাসি খবরের কাগজ পড়ছেন। আলোটা কম থাকাই ভালো। চট করে ডাক্তারবাবু বলে কেউ আমাকে চিনতে পারবে না। চিনে ফেললেই সমস্যার ঝাঁপি খুলে বসবেন। যে ভদ্রলোক কাগজ পড়ছিলেন, কাগজ নামিয়ে মাথা নেড়ে অত্যন্ত বিষণ্ণভাবে বললেন, বাঙালিরা পুরো গোল্লায় গেছে। আমি থতমত খেয়ে বললাম, আমায় বলছেন? না, নিজেকে বলছি, আর কাকে বলবো? খবরের কাগজ পড়লেই বোঝা যায়। এক নীতিভ্রষ্ট নেতাকে গ্রেফতার করে দিল্লি নিয়ে গেছে, সারা পত্রিকা জুড়ে সেই খবর। বললাম, ওদের আর দোষ দিয়ে লাভ কি? লোকে যা পড়তে চায় সেটাই কাগজওয়ালারা ছাপায়। আজ এটা ছেপেছে, কাল কোনো অভিনেত্রীর কেচ্ছার খবর পেলেই সেটা ছাপবে। অথচ এসব কত তুচ্ছ, কয়েকদিন বাদেই সবাই ভুলে যাবে। না না, তুচ্ছ ভাবছেন কেন? বাংলার রাজনীতিতে এই ঘটনার কত বড় প্রভাব পড়বে একবার ভেবে দেখেছেন? তিনি বললেন, বাংলার রাজনীতি অবশিষ্ট আছে নাকি কিছু? অমন একজন নেতা জেলে গেলে আরও 100 নেতা জায়গা নেবে। এরা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। যে কোনোভাবে টাকা রোজগার করতে পারলেই হলো। নীতি নৈতিকতার কোনো বালাই নেই। মানব জীবনের কি নিদারুণ অপচয়। অপচয়? আমি অবাক হয়ে বললাম, টাকা রোজগার অপচয় হবে কেন? টাকা থাকলেই তো সব কিছু পাওয়া যায়। ক্ষমতা, খ্যাতি, পৃথিবীর যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য, এমনকি বুড়ো বয়সে কম বয়সী সুন্দরী গার্লফ্রেন্ড পর্যন্ত। মানুষটি হঠাৎ চুপ হয়ে গেলেন, তারপরে বললেন, আচ্ছা, আমাদের জীবন কি এইসবের জন্য? চারিদিকে এই যে বিশালত্বের আয়োজন, তা কি শুধু ইন্দ্রিয় সুখের জন্য? কোনোদিন আপনি এই মহাবিশ্ব নিয়ে ভেবেছেন? বললাম, ভাববো না কেন? এককালে অনেক ভেবেছি, ভেবে কোনো কুল কিনারা করতে পারিনি, আর এখনো সব ভাববারও সময় পাই না। ভদ্রলোক বললেন, আমাদের আকাশগঙ্গা একটি মাঝারি মাপের ছায়াপথ। তার ব্যাস কত জানেন? 1 লক্ষ থেকে 1,20,000 আলোকবর্ষ। 1 আলোকবর্ষ মানে 90,50,000 কোটি কিলোমিটার। সূর্যের অবস্থান ছায়াপথের কেন্দ্র থেকে 27,000 আলোকবর্ষ দূরে। সেকেন্ডে 250 কিলোমিটার বেগে একবার এই তারা জগৎ ঘুরে আসতে সূর্যের সময় লাগে 20 কোটি বছর। লক্ষ কোটির বর্ণনা শুনে আমি ভ্যাবাচাকা খেয়ে বললাম, এসব বিশাল ব্যাপার আমার মাথার ওপর দিয়ে যাবে। আমরা তুচ্ছ মানুষ, ছোটখাটো বিষয় নিয়ে জীবনটা কাটিয়ে দিই। ভদ্রলোক হেসে বললেন, আমরা মোটেও তুচ্ছ মানুষ নই। আমাদের অনন্ত চিন্তা করবার ক্ষমতা রয়েছে। এখন মূল প্রশ্ন হলো, সেটাকে আমরা কাজে লাগাবো কিনা। আর ছোটখাটো বলে কাউকে মোটেই অবজ্ঞা করবেন না। পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু অত্যন্ত নগণ্য। 1 ফোঁটা জলে এই পরমাণুর সংখ্যা কত জানেন? 5-6 ট্রিলিয়ন। 5 × 6 ট্রিলিয়ন, 6 ট্রিলিয়ন। অর্থাৎ 6-এর পর 21টা শূন্য। এ এক অদ্ভুত রহস্য। এই বিশ্বে ক্ষুদ্র যেমন অকল্পনীয় ক্ষুদ্র হতে পারে,
তেমন বৃহৎ, অকল্পনীয় বৃহৎ হতে পারে। মহাবিশ্বের তুলনায় আমাদের মানব প্রজাতির স্থায়িত্বকাল চোখের পলক মাত্র। তবু আশ্চর্যের বিষয়, সেই ক্ষণস্থায়ী সময়ে আমরা কিছুটা হলেও সেই অনন্তের স্বাদ যদি পেতে পারি, তবে তার জন্য আমাদের ক্ষুদ্র লোভ, মায়া, মোহ পরিত্যাগ করতে হবে। সকলে তা পারে না। সকলে যে তা পারে না তা তো বিলক্ষণ জানি। ইতিমধ্যে আমার অস্বস্তি শুরু হয়ে গেছে। কটা বাজে কে জানে, মোবাইল বন্ধ, সম্ভবত রাত 11টা বেজে গেছে। এবার ফেরা দরকার। ভদ্রলোক সেটা খেয়াল করলেন, বললেন, ভালো লাগছে না? না লাগাটাই স্বাভাবিক। সব মানুষের মন তো আর একরকম নয়। প্রত্যেকের মনই অনন্ত বৈচিত্র্যময়, অপার রহস্যময়, স্বতন্ত্রতায় সীমাহীন। এমনকি নিজের সবচেয়ে প্রিয়জনকেও আমরা সারা জীবনে চিনে উঠতে পারি না। আমি মুখ খুললাম। বোঝা যায় আধো প্রেম, আধখানা মন, সমস্ত কে বুঝেছে কখন, সমস্ত কে বুঝেছে কখন। তেমনভাবে দেখলে মানব মননের রহস্য কিন্তু অনন্ত মহাবিশ্বের সাথে তুলনায় যেতে পারে। আমাদের প্রতিটি একক কোষের ডিএনএতে প্রায় 600 কোটি বেস পেয়ার দেখা যায়। এর মধ্যে 300 কোটি বেস পেয়ার মায়ের কাছ থেকে পাওয়া, বাকি 300 কোটি বাবার কাছ থেকে। একটি কোষ বিভাজনের সময় এই 600 কোটি বেস পেয়ার অনুলিপি হয়। এই পৃথিবীতে প্রাণ সৃষ্টি এবং লক্ষ কোটি বছর ধরে সেই জৈব অণুর বিবর্তনের মাধ্যমে পরিবর্তনের বর্তমান মানুষের সৃষ্টি। মহাবিশ্বের সৃষ্টি রহস্যের চেয়ে কোনো অংশে কম নয়। ভদ্রলোক অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, যা বলেছেন। আর এই সব রহস্য ফেলে রেখে আমরা কেবল কেচ্ছার পিছনে ছুটি। আসল সম্পদ দূরে ঠেলে নকল সম্পদ খাটের তলায় জড়ো করে এনে রাখি। বললাম, দাদা, আপনার সাথে আলাপ হয়ে আমার বড় ভালো লাগলো, কিন্তু অনেক রাত হয়েছে, বাড়ি ফিরতে হবে। ভদ্রলোক হাসলেন, বললেন, বাড়ি তো থাকলে ফিরতেই হবে। বাড়ি আসলে বাড়ি হয়ে ওঠে আপন লোকেদের জন্যই। আমার ঘরে কোনোদিনই বাড়ির লোক নেই। অবশ্য ঘরে না থাকলেও মনে থাকতে বাধা নেই, তাই আপাতত যেখানেই থাকি সেটাই আমার ঘর। এই যে দেখছেন বিনয়দা, মাঝরাতেও দোকান খুলে রেখেছেন। এনার ঘরেও কেউ নেই। স্ত্রী মারা গেছেন 3 মাস, লিভারের ক্যান্সার হঠাৎ করেই ধরা পড়েছিল। আমরা দুজন জেগে থাকি সারা রাত। রাত জেগে আকাশ দেখি। বিনয়দা ভয়ানক ভালো গান করেন। যাওয়ার আগে একটা গান শুনে যান। এতক্ষণে অন্ধকারে বসে থাকা মানুষটিকে প্রথমবারের জন্য ভালো করে খেয়াল করলাম। তিনি মাথা নিচু করে গান ধরলেন। তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে। নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন্য লেশ। সেই পূর্ণতার পায়ে মনস্থান মাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে। ভদ্রলোক একমাত্র বাল্বটা নিভিয়ে দিয়েছেন। আমাদের তারারন্ধ্র ক্রমশ প্রসারিত হচ্ছে। গানের সুর গুরু গুরু তারার মতো ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে আকাশে। আস্তে আস্তে নতুন এক ছায়াপথ চোখের সামনে ভেসে উঠছে।